জনমনে বিএনপির প্রতি একটি আশা ছিল এবং সেই আশা এখনো কিছুটা বাকি রয়েছে। কিন্তু জনগণের সেই আশা কি বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে যারা জনগণের সেবা করতে চায়, তারা কি সেই জায়গাটি বুঝতে পারছে? এবং তারা কি কোনো ফাঁদে পড়ছে বা ধর্মীয় কোনো ফাঁদে পড়ছে? কাজ আমরা কিন্তু দর্শক জানি যে বিএনপির উপরে একটা অভিযোগ সবসময় থাকে পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা অন্যান্য আরো যারা স্টেক হোল্ডার্স রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের, তাদের কিন্তু একটা বিএনপির প্রতি একটা সন্দেহের নজর থাকে। সেটি হচ্ছে আহ কোনো মৌলবাদীর উস্কানিতে কি তারা পা দেয় কিনা, বা কোনো ধর্মীয় ভিত্তিক বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ বা যোগসূত্র থাকে কিনা, বা তারা কতখানি সেই ধর্মভিত্তিক দলগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। এই যে ভোটের রাজনীতিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সবাই সকল দলের সঙ্গে একটা হিসাব নিকাশ করে, কিন্তু আপনারা যদি একটু গত ১৬ বছরের দিকে তাকান সেটি তাও তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগের যারা জোট রয়েছে সেই জোটেও কিন্তু ধর্মভিত্তিক দল রয়েছে, কিন্তু সেই ধর্মভিত্তিক দল কিন্তু আওয়ামী লীগকে খুব বড়ভাবে একটা গ্রাস করতে পারে নাই। কিন্তু আপনি যদি অপরদিকে বিএনপিকে দেখেন, বিএনপির রাজনীতিটাই এতটা উদারপন্থী, পন্থী একটা রাজনীতি, আই মিন সরি, কনজারভেটিভনেসের ভেতরে একটা উদারপন্থী ব্যাপার থাকে। কিন্তু সেটি হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। আমি যদি বলি সেটা হচ্ছে কিভাবে দেখেন, আপনি যদি দেখেন যে বিএনপি জনগণের জন্য রাজনীতি করতে চাইছে, কিন্তু বিএনপি আবার একই সঙ্গে ধর্মভিত্তিক যে দলগুলো আছে সেগুলোর সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে যে পরবর্তীতে বিএনপি তাদেরকে কন্ট্রোল করে না, তারা বিএনপির ডিসিশন গুলোকে কন্ট্রোল করে। সো বিএনপির এই রাজনৈতিক ধারা বা বিএনপির এই রাজনৈতিক একটা যেই উইকনেস আমি বলবো, সেটি কি বিএনপি কাটিয়ে উঠতে পারবে কিনা? তার আগে আমি একটা আপনাদের সামনে একটা সমীক্ষা তুলে ধরছি। এটা খুব ছোটভাবে আমার সামনে কিছু ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলো বা সেই তথ্যগুলো আমি একটু সাল সহকারে আমি তুলে ধরবার চেষ্টা করছি। বিএনপি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় দলের সাথে সম্পর্ক স্থাপন ও জোট গঠন করেছে এবং ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী পণ্ডিতদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল প্রতিষ্ঠা করেন, যা বিএনপির ধর্মীয় শাখা হিসেবে কাজ করে। তারপর ১৯৯৯ সালে আমরা দেখলাম ৪ দলীয় জোট গঠন করা হয়েছে। সেই ৪ দলীয় জোটের মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং ইসলামী ঐক্য জোটের সাথে মিলে ৪ দলীয় জোট গঠন করে। ওই জোট ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয় এবং সরকার গঠন করে। ২০১২ সালে ২০ দলীয় জোটে রূপান্তর হয় বিএনপি। ২০১২ সালে ৪ দলীয় জোটটি সম্প্রসারিত হয়ে ২০ দলীয় জোটে পরিণত হয়। সেখানে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল সমূহ অন্তর্ভুক্ত হয়। ২০১৩ থেকে ২০১৪ সালে সম্পর্কের অবনতি হয় বিএনপির সাথে, কারণ সে সময় জামাতের শীর্ষ নেতাদের যুদ্ধ অপরাধের বিচার ও শাস্তি দেওয়া হয়, যা বিএনপির সাথে তাদের সম্পর্কের প্রভাব ফেলে। ১৮ সালে জোটের কার্যক্রম স্থগিত হয়। ২০২২ সালে নতুন জোটের উদ্ভব হয়। ২০২২ সালের ডিসেম্বরে বিএনপি জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করে নতুন ১২ দলের জোট গঠনের দিকে এগিয়ে যায়, যা বিএনপির ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসাবে দেখা হয়। ২০২৩ পুনরায় সম্পর্ক স্থাপনের আলোচনা। ২০২৩ সালের নভেম্বরে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপনের আলোচনা শুরু হয়। সেখানে সরকার বিরোধী আন্দোলনে একসাথে কাজ করার পরিকল্পনা করা হয়। ২০২৪ সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা ও উদ্বেগ। ২০২৪ সালের এপ্রিলে বিএনপি জামায়াতের মধ্যে ঘনিষ্ঠতা পুনরায় বৃদ্ধি পায়, যা বিএনপির অন্যান্য মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ইফতার অনুষ্ঠানে পারস্পরিক অংশগ্রহণ এই ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।
উপরোক্ত সময়সীমায় বিএনপি বিভিন্ন ধর্মীয় দলের সাথে সম্পর্ক স্থাপন ও জোট গঠনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা হচ্ছে একটা অংশ। এখানে একটা জিনিস আপনাদের একটু বলে রাখা উচিত যে আপনারা জানেন যে এই জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক কিন্তু এখন আর সেই আগের মতো নাই, কিছুটা অনেকটা ভাটা পড়ে গেছে। এখন একে অপরের বিরুদ্ধে বলবো, মানে রাজনীতির মাঠে একে অপরের বিরুদ্ধেই কাজ করছে। অতএব দর্শক, এখানে আমাদেরকে খুব একটা ভাববার, মানে এই পুরো তথ্যগুলো থেকে আমাদের এটা আমরা জানি, এবং এটা আমাদের ভাববারও কিন্তু একটা জায়গা রয়েছে যে বিএনপি কিন্তু একটা ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে কিন্তু তারা একটা শক্তির সঞ্চার করে। এই কথাগুলো আমি কেন বলছি? সম্প্রতি আপনারা দেখবেন যে হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি একটা বৈঠক করেছে, এবং তার পর হেফাজতে ইসলামও কিন্তু আপনার ডিসেম্বরেই একটা নির্বাচনের সুর তুলেছে। এই যে ধর্মীয় দলগুলো বা যেই দলগুলো সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে যে যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে পারে, কিংবা তারা ক্ষমতায় এলে বা তাদের জোট প্রধানরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে একটা মৌলবাদের ঘাঁটি হতে পারে, যেটা হরহামেশাই আমরা দেখি যে ভারত কিন্তু এই চেষ্টাগুলো চালিয়ে যায়। এবং আপনারা অলরেডি জানেন যে বিএনপি আগের বার যখন ক্ষমতায় ছিল বা লাস্ট যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে জামায়াতের সঙ্গে যে জোট করে বিএনপি ক্ষমতায় এসছে সেই জোটে থাকা, মানে সেই জোট ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছিল, এমন অভিযোগ কিন্তু পার্শ্ববর্তী দেশ তোলে। এখন একটু দেখে নেই বা একটু জানার চেষ্টা করি যে হেফাজত ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন, বা কোথায় বা কিভাবে ভাটা পড়েছিল, বা কিভাবে শুরু হয়েছিল, বা কি হয়েছিল, আসলে একটু জানি। 2023 সালের 5 মে শাপলা চত্বরে ঘটনার পর হেফাজত ইসলামের উপর সরকার কঠোর অবস্থান নেয়। সে সময় বিএনপি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দিয়েছিল। 2018 সালের নির্বাচনের সময় হেফাজত অরাজনৈতিক থাকার ঘোষণায় কোনো পক্ষ নেয়নি, যদিও আওয়ামী লীগ সরকার হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করে। বিএনপি তখন হেফাজতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক ঐক্য ঘোষণা করেনি, তবে ধর্মীয় ভীতির ভোট ব্যাংকের বিষয়ে কৌশলী সংযোগ বজায় রাখে। 2020 সালে কৌশলগত সংলাপ এবং নিঃশব্দ সমঝোতা। এই সময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সরকার হেফাজতের মন জয় করতে চাইলেও ভাস্কর্য বিরোধিতা সহ নানান ইস্যুতে দূরত্ব তৈরি হয়। বিএনপি এ সময় প্রকাশ্যে নয় বরং পর্দার আড়ালে হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। ধর্মীয় নেতাদের সম্মান জানিয়ে বিএনপি রাজনৈতিকভাবে নিজ অবস্থান বজায় রাখে। 2021 সালে হেফাজতের নেতৃত্বে পরিবর্তন এবং নতুন সুযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ঘটনায় হেফাজতের বিরুদ্ধে কঠোর অভিযান চালায় সরকার। বাবুনগরী সহ অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়। হেফাজতের মধ্যে বিভাজন দেখা দেয়, এক অংশের রাজনৈতিক সংযোগ চায়, অন্য অংশ অরাজনৈতিক থাকা চায়। বিএনপি তখন হেফাজতের উপর সরাসরি কিছু না বললেও ধর্মীয় দমন পীড়নের প্রতিবাদ জানায়, যা হেফাজতের মনোভাব পরিবর্তনে ভূমিকা রাখে। 2023 থেকে 24 ঘনিষ্ঠতা পুনর্গঠন ও সমন্বিত কার্যক্রম। সরকারের বিরুদ্ধে বিএনপির বৃহত্তর আন্দোলনের সময় হেফাজতের কিছু নেতা বিএনপির দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। 2024 সালে ইফতার মাহফিল, রাজনৈতিক সভা, আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে বিএনপি ও হেফাজতের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হয়। 2025 আমরা যে একটু আগে যেটি দর্শক বলছিলাম সেটি হচ্ছে 2025 সালের এপ্রিল মাসে হেফাজত ইসলাম ও বিএনপির নেতারা গুলশানে বৈঠক করেন। সেখানে 5 মে শাপলা চত্বরের ঘটনার বিচার, দ্রুত নির্বাচন ও ইসলামপন্থীদের হয়রানি অবসান চেয়ে সরকার বিরোধী এক প্ল্যাটফর্মে ঐক্যমতে পৌঁছান। হেফাজতের নেতারা বিএনপিকে বলেন তারা সরাসরি নির্বাচন নয় বরং আন্দোলনে নৈতিক সমর্থন দিতে আগ্রহী। বিএনপি হেফাজতের ধর্মীয় ও সামাজিক প্রভাবকে রাজনৈতিক শক্তি হিসেবে কাজে লাগাতে চায়। এবং সার সংক্ষেপে যদি আমি বলি সেটি হচ্ছে 2018 থেকে 2025 পর্যন্ত হেফাজতে ইসলাম এবং বিএনপির সম্পর্ক ছিল প্রথমে নিঃশব্দ ও দূরবর্তী, পরে রাজনৈতিক ট্যাকটিক্সের মাধ্যমে পুনর্গঠনকৃত ও বর্তমানে কৌশলগত
কৌশলগতভাবে ঘনিষ্ঠ। ভবিষ্যতের নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনে এই সম্পর্ক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। দর্শক, মানে ধর্মীয় দলগুলোর সাথে রাজনৈতিক বড় দলগুলো একটা আহ সুতা বাঁধার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং ভোটের রাজনীতিতে এমন অনেক জোট হতেই পারে, কিন্তু আশঙ্কা যেটি করা হচ্ছে বা সাধারণ মানুষের মনের ভেতর যে প্রশ্নগুলো জেগে উঠছে, যে অতীতে যে বিএনপির উপরে যে অভিযোগগুলো উঠেছে, যে তারা যে ধর্মীয় দলগুলোকে তারা যেভাবে প্রশ্রয় দিয়েছে এবং সেই প্রশ্রয়ের কারণে এই অঞ্চলে যে পরিমাণ মৌলবাদ, সন্ত্রাস কিংবা ধর্মভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম যেভাবে গড়ে উঠেছিল, সেটা রাজনীতির অংশ কি অংশ না সেটি আমরা জানি না। তবে চিত্র, সংবাদ, তথ্য এগুলোই বলে, এবং পার্শ্ববর্তী দেশ যখন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু জনগণকে ভাবতে বাধ্য করে। অতএব জনগণের মনের জায়গা থেকে একটি প্রশ্ন, বিএনপি কি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, কিংবা বিএনপি কি আবারও ফাঁদে পড়তে যাচ্ছে, কিংবা বিএনপি কি ধর্মভিত্তিক রাজনীতির ফাঁদে পড়তে যাচ্ছে, বা এটি দিয়ে কি বিএনপিকে আবার কুলুষিত করার চেষ্টা করা হবে কিনা। অতএব এটি সময়ই বলে দিবে। তবে বিএনপির আরো স্মার্ট রাজনীতি করার দরকার আছে, এবং বিএনপিকে বুঝতে হবে বাংলাদেশ আসলে কোন পথে চলতে চাইছে, বা বাংলাদেশের এই তরুণ প্রজন্ম কোন পথে চলতে চাইছে, সেটি বিএনপিকে বুঝতে হবে, এবং সেই পথ ধরে বিএনপিকে এগিয়ে যেতে হবে বলেই আমার কাছে মনে হয়। বাকিটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীর এবং তাদের দলের আহ গঠনতন্ত্র যা বলে, এবং তাদের দলীয় ডিসিশন। তারা আমার থেকে আরো ভালো রাজনীতি জানে। তবে আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে পারি যে বিএনপির প্রতি জনগণের কি আশা, সেটি আমি আসলে এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইলাম। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।